শুভ সন্ধ্যা সবাইকে। আমাদের ঈদ পরবর্তী আজকের লেকচার দেখছি মেজারমেন্ট অফ ফাস্টনেস প্রপার্টিস অফ টেক্সটাইল বলতে পারো, যে ফাস্টনেস প্রপার্টিস কিভাবে মেজার করতে হয় সেটা আজকে আমরা দেখব। তো এই ফাস্টনেস প্রপার্টি মেজারমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত কয়টা কভার করা যায় সেটা আজকে দেখব। ওকে, তো ফাস্টনেস প্রপার্টিস অফ টেক্সটাইল নিয়ে আগে কিছু কথা বলে নেই, যে ফাস্টনেস প্রপার্টিস অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল বলতে কি বোঝাচ্ছে আসলে। যে এখানে যদি লিটারেচার আমরা দেখি, বলা হচ্ছে যে the color fastest test is resisting property of the textile material to resist color losing or reducing from the textile material of surface during the mechanical, physical and chemical treatment is called color fastness। মানে হচ্ছে আমরা যখন ডাইং করে ফেলি একটা ফেব্রিক, ডাইং করার পর কি সেই ফেব্রিকটা সেই কালারটা ফাইবারের সাথে বন্ড তৈরি করে। ওকে, বন্ড তৈরি করার পর এখন যে কোনো এজেন্ট, যে কোনো কেমিক্যাল, যে কোনো মেকানিক্যাল অথবা কেমিক্যাল, যে কোনো অ্যাকশন বা যে কোনো এজেন্টের এগেনিস্টে আমার কালারটা কতখানি থাকছে বা থাকছে না, নাকি চলে যাচ্ছে, তো সেটাই সেই ব্যবস্থাটাকেই বা সেই ধর্মটাকেই আমরা বলতেছি ফাস্টেস্ট প্রপার্টিস অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল। ওকে, তাহলে সেটা হতে পারে সমুদ্রের পানির এগেনিস্টে, সেটা হতে পারে নর্মাল পানির এগেনিস্টে, সেটা হতে পারে ঘামের এগেনিস্টে, সেটা হতে পারে রাবিং ঘর্ষণের এগেনিস্টে, যে কোনো কিছু হতে পারে। তো ডাইট ম্যাটেরিয়ালের কালারটা যাচ্ছে কি যাচ্ছে না বা লেগে থাকার যে ক্ষমতা, সেটাকে আমরা বলতেছি ফাস্টেস্ট প্রপার্টিস অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল। আমরা যদি বলি যে ফাস্টেস্ট প্রপার্টিসটা ভালো, তার মানে কি ওই টেক্সটাইল ম্যাটেরিয়াল থেকে ডাইটা সহজে উঠে না। তো ইম্পর্টেন্সটা কি, এটা কেন মেজার করতে হবে আমাদের বা কেন দরকার, আসলে বায়াররা কেন চায়? বলা হচ্ছে যে কালার ফাস্টেস্ট প্রপার্টিজ অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল স্পেশালি ফেব্রিক ইম্পর্টেন্ট ফর প্রসেসিং এন্ড ইউজিং। মনে করো তুমি একটা শার্ট কিনেছো বা বায়ারকে একটা শার্ট দিয়েছো বা একটা টি শার্ট দিয়েছো, সেটার সে ধোয়ার পরে কালার উঠলো, তোমার কাছ থেকে তো আর নেক্সট টাইম সে কাপড়ই নিবে না। So it is properly with the stand color reducing from the surface of the textile material during undergoing different processes and treatment. If the color fastness properties fabric is not improved, indicate that the fabric has not dyed satisfactory. On the other hand, the chemical dyes and selected dyeing are not appropriate and common criteria, and also said that the dyeing process finishing of the fabric are not improved. As a result, due to the lacking of the color fastness, there will be shade variation, etc. মোর কালার ব্লিডিং এক্সেট্রা। দেখো অনেক প্রকার সমস্যা, বিশেষ করে যদি মনে করো তুমি একটা কাপড় কিনে সেটা যদি কালার উঠে, তাহলে তো বায়ার স্যাটিসফাই হবে না বা কনজিউমার স্যাটিসফাই হবে না। তারপরে কালার যদি উঠে যায়, অন্য কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। অনেক সময় হয় না আমাদের যে এক কাপড়ের সাথে আরেক কাপড় ভিজিয়ে রেখেছি, তো দেখা যাচ্ছে যে পুরো বালতিতে কাপড় উঠে সব ভিজে, সব কালার লেগে একটার সাথে আরেকটা স্টেনিং হয়ে এক বাজে অবস্থা। তো যাই হোক, তো এই সমস্ত কারণে আমাদের কালার ফাস্টেস্ট প্রপার্টিস গুলো নিতে হবে। মনে করো তুমি একটা নতুন শার্ট নিছো, একটা ধোয়ার পর সেই শার্টের কালার চলে গেছে, তোমার তো মন খারাপ হয়ে যাবে। সো ফর দিস রিজন, ইকোনমিক্যাল থেকে শুরু করে মেন্টাল সবকিছু রিজন রয়েছে আমাদের কালার ফাস্টনেস প্রপার্টি টেস্ট করার জন্য। ওকে, তাহলে আমরা চলো শুরু করা যাক। তো কালার ফাস্টেস্ট প্রপার্টিজ গুলো কি কির উপর হতে পারে? অনেক কিছুর উপর হতে পারে। বললাম না, যে কোনো এজেন্টের এগেনিস্টে আমার কালারটা থাকছে কি থাকছে না, সেটাকে আমরা কালার ফাস্টেস্ট বলতে পারি। তো কালার ফাস্টেস্টে ক্লোরিন ব্লিচ আমরা দেখতে পাচ্ছি, ক্লোরিনের এগেনিস্টে, তাপ ব্লিচের এগেনিস্টে, তারপর ক্রকিং যেটা রাবিং, লন্ডারিং যেটা লন্ড্রিতে ধোয়া হয়, লাইটের এগেনিস্টে ক্লোরিন, নন ক্লোরিন ব্লিচে পাসপিরেশন, যেমন সালাইভা, ওয়াটার। অনেক কাপড় আছে না, যেমন রিন পাওয়ার হোয়াইট অথবা সার্ফ এক্সেলে কাপড় কালার চলে যায়, হ্যাঁ। সালাইভা, মুখের লালা, ওয়াটার, হোম ল্যান্ডারিং, সলভেন্ট, যে কোনো প্রকার সলভেন্ট, পেট্রোলিয়াম, ডিজেল ইত্যাদি হতে পারে। সি ওয়াটার, তারপর ওয়াটার স্পোর্টিং, হ্যাঁ, পাসপিরেশন এন্ড লাইট এক্সেট্রা। অর্থাৎ যে কোনো এজেন্টের এগেনিস্টে আমার কালারটা থাকছে কি থাকছে না, সেটাই হচ্ছে কালার ফাস্টনেস টেস্টিং। ওকে, হোপফুলি আমরা দেখলাম। এটা ছাড়াও এর বাইরেও হতে পারে, যে কোনো নতুন এজেন্টও হতে পারে যেটার ফলে আমার কালারটা চলে যাচ্ছে বা অ্যাকশনের কারণে। ওকে, now multi-fiber fabric. So multi-fiber fabric is the most important most important matters বলবো বা most important elements বলবো কালার ফাস্টনেস টেস্টিং এর জন্য। বিকজ অফ এখানেই আমরা কালার ফাস্টনেস স্টেইনিং, যেটা অর্থাৎ কালার একটা থেকে আরেকটাতে লেগে যাওয়ার যে প্রবণতা, সেইটা মেজার করা হয় বা কতটুকু কালার চলে গেল সেটা মেজার করার একটা উপায় হচ্ছে আমাদের এই মাল্টিফাইবার ফেব্রিক। তবে তোমরা যারা ফ্যাক্টরিতে টেস্টিং ল্যাবে কাজ করো, সবাই এই মাল্টিফাইবার ফেব্রিক দেখেছো। এই মাল্টিফাইবার ফেব্রিক দুই ধরনের হয়ে থাকে, একটা টিভি মাল্টিফাইবার ফেব্রিক, একটা ডিডব্লিউ মাল্টিফাইবার ফেব্রিক। টিভি এবং ডিডব্লিউর ভিতরে পার্থক্য শুধু হচ্ছে কনস্ট্রাকশনে। 6টা টাইপস অফ ফাইবার থাকে এখানে, যেমন প্রথমে এসিটেট, কটন, নাইলন, পলিস্টার, অ্যাক্রাইলিক এবং শেষেরটা
টিভির হচ্ছে ভিসকস এবং ডিডব্লিউর হচ্ছে উল, তবে সবচেয়ে বেশি ডিডব্লিউটাই ব্যবহৃত হয়। এটা কি করা হয়, স্যাম্পল সাইজ অনুসারে কেটে স্যাম্পলের সাথে আটকিয়ে দেওয়া হয় এবং ওয়াশ করার পর বা পাসপিরেশন করার পর দেখা হয় মূল স্যাম্পল থেকে এখানে কোন স্যাম্পলে, অর্থাৎ 6টা যে স্যাম্পল রয়েছে সেই 6টা ফাইবারের ভিতরে কোনটাতে কতটুকু কালার গেল বা কতটুকু কালার লাগলো, সেটাকে আমরা স্টেইনিং বলি। তো এই মাল্টিফাইবার ফেব্রিক কালার স্টেইনিং এর জন্য ব্যবহৃত হয়। নেক্সট আমরা যদি দেখি কালার ফেডিং সম্পর্কে একটু ধারণা দরকার, যে কালার ফেডিং কি। আমরা সাধারণত নতুন কাপড় কিনে যখন কাকতারুয়ার গায়ে পরাই, সেটা তো পুরাতন কাপড়, তো দুটোর প্রথমে যে কালারটা ছিল এবং পরে যে কালারটা ছিল সেটা কিন্তু এক নয়। অর্থাৎ এরকমটা হয় যখন যে বাসায় নতুন কাপড় কিনে, অর্থাৎ ডিপ কালার ছিল, সেটা ধোয়ার পর লাইট হয়ে গেল, সেটাকে আমরা কালার ফেডিং বলছি। বলা হচ্ছে চেঞ্জ অফ কালার অফ দ্য স্পেসিমেন বিং টেস্টেড ইজ কালার ফেডিং। কালার স্টেইনিং অর কালার ব্লিডিং মানে হচ্ছে যে কালার একখান থেকে উঠে চলে যাওয়া, যে স্টেইনিং অফ দ্য আনডাইড ম্যাটেরিয়াল হুইচ কন্টাক্ট উইথ স্পেসিমেন ডিউরিং টেস্ট, দ্যাট ইজ কালার ব্লিডিং অর স্টেইনিং। অর্থাৎ কি হবে, চলে যাবে। যে নিচের যে ছবিটা, প্রথমের যে ছবিটা দেখতেছো, যেটা ডিপ ছিল হালকা হয়ে গেছে, মানে এখান থেকে কি ডাইস পার্টিকেল গুলো চলে গেছে, যেটাকে আমরা বলতেছি কালার ফেডিং। নিচের যেটা দেখতেছো যে এখান থেকে অন্যখানে কাঠের মধ্যে লেগেছে, যেটাকে আমরা বলতেছি কালার স্টেইনিং। তাহলে এই দুটো ঘটনা, প্রথম ঘটনা হচ্ছে কালার চলে যাওয়ার কারণে হালকা হয়ে যাবে, ডিপ শেড থাকবে না। দ্বিতীয়টা হচ্ছে কি পরিমাণ কালার চলে গেল সেটা তো অন্য কোথাও যাবে বা অন্য কোথাও লাগবে, সেটাকে আমরা বলতেছি কালার স্টেইনিং, বা স্টেইনিং শব্দের অর্থ হচ্ছে দাগ পড়া। ওকে, তো এই যে স্টেইনিং এবং কালার ফেডিং মেজার করার জন্য আমাদের দুই ধরনের স্কেল ব্যবহার করা হয়, প্রথমত গ্রে স্কেল এবং ব্লু স্কেল। গ্রে স্কেলের বলা হচ্ছে কালার ফেডিং এবং কালার স্টেইনিং মেজার করা হয়। গ্রে স্কেল দুই প্রকার, গ্রে স্কেল ফর কালার চেঞ্জ এবং প্রথমটার জন্য গ্রে স্কেল ফর কালার স্টেইনিং। এবং নেক্সট আরেকটা স্কেল তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কালার ফাস্টেস্ট টু লাইট, যে লাইটের এগেইনস্টে আমার কালারটা কিরকম থাকবে এটা অ্যাসেস করার জন্য যে স্কেলটা ব্যবহৃত হয় সেটার নাম হচ্ছে ব্লু স্কেল। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরের চিত্রটাতে এখানে 8 প্রকার উল থাকে, যে উলগুলোকে সাজিয়ে ব্লু স্কেল তৈরি করা হয়। তাহলে গ্রে স্কেল কি বলা হচ্ছে, যে গ্রে স্কেলের মাধ্যমে আমরা কালার চেঞ্জ এবং কালার স্টেইনিং মাপি। তো এখানে আমরা একটা গ্রে স্কেল দেখতে পাচ্ছি, যেখানে 1 থেকে 5 পর্যন্ত রেটিং থাকে। 1 2 3 3 থেকে 4 4 থেকে ইটস এ ভেরি পোর, মডারেট, ফেয়ার, গুড। আমাদের সবচেয়ে 5 হলে কি দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, আগের স্যাম্পল এবং পরের স্যাম্পল, অর্থাৎ বিফোর ওয়াশ এন্ড আফটার ওয়াশের ভিতরে কোনো পার্থক্য নেই। কিন্তু যখন আমরা 1 এ যাব তখন বিফোর ওয়াশ এবং আফটার ওয়াশের পার্থক্য কি অনেক বেশি। অর্থাৎ দুইটা এরকম ভাবে বসিয়ে দুটো কালারের মধ্যে শেডিং এর ডিফারেন্সটা আমরা স্কেলের সাথে মিলাবো, যে স্কেলের কোনটার সাথে মিলে সেই, তাহলে আমরা সেটা অনুসারে সেই রেটিং দিব। বায়ার সাধারণত সব ক্ষেত্রে 3 4 বা 3 থেকে 5 এর ভিতরে অ্যাকসেপ্ট করে, বা মডারেট বা 3 4। অনেক বায়ার অনেক রকম করে, যেমন H&M একরকম করে, C&A একরকম করে, এটসেট্রা। তো কালার চেঞ্জ ফর গ্রে স্কেল। এবং আরেকটা রয়েছে কালার স্টেইনিং। কালার স্টেইনিংটা ঠিক একই রকম। দেখো 5 মানে সাদা, অর্থাৎ মাল্টিফাইবারে কোনো কালার লাগে নাই। তো মাল্টিফাইবারে যদি অনেক বেশি কালার লাগে তাহলে সাদা, একটা আনডাইড মাল্টিফাইবার, একটা ডায়েড অর্থাৎ স্টেইনিং করা মাল্টিফাইবার, দুটো পাশাপাশি বসিয়ে আমরা দেখব কোনটার সাথে মিলে। যদি কোনোটাই না লাগে তাহলে কি দুটোই সাদা হবে, তাহলে সেটা খুবই ভালো, এক্সেলেন্ট, সেটা রেটিং 5। যদি একটু কম হয় 4 5 4 3 4 এভাবে চলবে। তাহলে দুটো স্কেল আমরা পেলাম, কালার গ্রে স্কেল, দুটো কালার চেঞ্জ এবং কালার স্টেইনিং। কালার চেঞ্জটা তাহলে আগে কি ছিল এবং পরে ডিপার থেকে লাইটার, এবং কালার স্টেইনিংটা হচ্ছে কি পরিমাণ কালার অন্যত্র চলে গেল, সেটাকে আমরা বলতেছি কালার স্টেইনিং। সো নাও কালার ফাস্টনেস টু ওয়াশিং বা কালার ফাস্টনেস টু ওয়াশ, অর্থাৎ ধোয়ার ফলে কি পরিমাণ কালার উঠে চলে যায় বা কেন উঠে যায়, কিভাবে উঠে যায়, এই টেস্টটা আমরা আজকে দেখবো। বলা হচ্ছে যে রেসিস্টেন্স অফ এ ম্যাটেরিয়াল টু চেঞ্জ ইটস কালার ক্যারেক্টারিস্টিক্স when subjected to washing is called color fastness to washing। অর্থাৎ নরমাল ওয়াশিং কি, আমরা নরমাল যে ডিটারজেন্ট ইউজ করে ওয়াশ করি, এই ওয়াশের ফলে যদি কালার চলে যায় তাহলে সেটাকে কালার ফাস্টনেস টু ওয়াশিং বলে। সেটা কিভাবে টেস্ট করব এবং একই সাথে কিভাবে অ্যাক্সেস করব সেটা আমরা দেখব। তো কালার ফাস্টনেস টু ওয়াশের জন্য আমাদের আইএসও বিভিন্ন প্রকার টেস্ট রয়েছে, সেটা যেমন টেস্ট নাম্বার 1 2 3 4 5 6 এটসেট্রা। তো সিএসএ এর আবার অনেকগুলো রয়েছে, তো সবগুলোর মোটামুটি মূল কথা একটাই, সো সেটাই আমরা দেখব। সো অলসো অ্যামং দেন আইএস 105 C06 is the first choice of maximum buyer, and now we will discuss about the color fastness according to the this। সো কি কি লাগবে আমাদের এটার জন্য, কালার ফাস্টনেস টেস্টের জন্য ইনস্ট্রুমেন্ট। প্রথমে কি কি লাগছে, রোটা ওয়াশ আর জাইরো ওয়াশ, অর্থাৎ এই মেশিনটা যেটাতে আমরা কি করব, স্যাম্পলটাকে ওয়াশ করব। স্টেনলেস স্টিল বল, এজিটেশনের জন্য, ভিতরে যেন স্যাম্পলটা এক গাত্রে লেগে না থাকে পটের, সেজন্য।
মাল্টিফাইবার ফেব্রিক অবশ্যই লাগবে, যেটা আমরা স্যাম্পলের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। গ্রে স্কেল কালার চেঞ্জ মেজার করার জন্য, সুইং মেশিন যেটা স্যাম্পলটা কেটে সেটাতে সেলাই করে দেওয়ার জন্য, থার্মোমিটার রয়েছে টেম্পারেচার মাপার জন্য, যদিও জাইরি ওয়াশে টেম্পারেচার শো করে, কালার ম্যাচিং ক্যাবিনেট যেটাতে আমরা কালার দেখবো, অর্থাৎ গ্রেডিং করার সময় আমাদের লাগবে। রিকোয়ারিড ম্যাটেরিয়াল কি, যে স্যাম্পল সাইজ 10x4 সেন্টিমিটার, অর্থাৎ যে ফেব্রিকটার আমরা স্যাম্পলটা মেজার করব, অর্থাৎ কালার ফাস্টনেস টু ওয়াশ মেজার করতে চাই, সেই ফেব্রিকটা 10x4 এ কেটে নিতে হবে। 10x4 এ কেটে নিয়ে একই সাথে 10x4 এ মাল্টিফাইবার ফেব্রিকটাও কেটে নিতে হবে। কেটে নিয়ে 4 প্রান্ত সেলাই করে দিতে হবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 প্রান্ত সেলাই করে অথবা পিন স্টাপলার করে দেয়, তবে নিয়ম হলো 4টা প্রান্তই সুন্দর করে সেলাই করে দেওয়া। ওকে, আর কি লাগছে? ইসিডি ডিটারজেন্ট 4 গ্রাম পার লিটার, সোডিয়াম পারবোরেট, এখানে হয়তো অনেকেই আছো যারা এগুলো করো। ওকে, ডিস্টিল ওয়াটার, তোমাদের কাছে শুনবো আবার, নরমাল কোল্ড ওয়াটার, স্টিল বল, এগুলো লাগছে আমার রিকোয়ার্ড ম্যাটেরিয়াল। তাহলে চলো আমরা এখন কালার ফাস্টেস্ট টু ওয়াশ মেজার করি। কালার ফাস্টেস্ট টু ওয়াশ মেজার করতে হলে তাহলে এটার বিভিন্ন প্যারামিটারস এর উপর, টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ আইএসও C02 বায়ার যেটা চায় সেই রিকমেন্ডেড প্যারামিটারসে আমাকে করে দিতে হবে। ওকে, সো নাও দ্য প্রসেস, কিভাবে প্রসেসটা আমরা দেখবো। অনেক বড় চার্ট মনে হচ্ছে, হ্যাঁ। কালেক্টিং দ্য স্যাম্পল ফ্রম বাল্ক এন্ড কন্ডিশনিং, 4.5 ঘন্টা বা 6 ঘন্টা পর্যন্ত সেটাকে কন্ডিশনিং করতে হবে স্ট্যান্ডার্ড টেম্পারেচারে, স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক কন্ডিশনে। ওকে, মেকিং দ্য স্পেসিমেন 4x10 সেন্টিমিটার, তারপর আমরা কি করব, কেচি দিয়ে 10x4 সেন্টিমিটার আমাদের স্যাম্পলটাকে কেটে নিতে হবে। 10x4 কেটে নিলাম, এটাই ধরলাম 4, এটা 10 ধরে নিলাম। কেটে নেওয়ার পর কি বলা হচ্ছে, সুইং দ্য স্পেসিমেন উইথ মাল্টিফাইবার ফেব্রিক সেম সাইজ অফ দ্য কর্নার, মাল্টিফাইবার ফেব্রিকটাও একই পরিমাণ কেটে নিলাম। কেটে নিলাম কি, সুইং দ্য কর্নার গুলি সেলাই করে দিলাম। ওকে, মেকিং দ্য সলিউশন অফ 4 গ্রাম লিটার ইসি ডিটারজেন্ট এন্ড 1 গ্রাম লিটার সোডিয়াম পারবোরেট, আমাদের যে স্ট্যান্ডার্ড ডিটারজেন্ট রয়েছে ইসি ডিটারজেন্ট, অর্থাৎ এসডিসি এর পাওয়াই যায় বাজারে কিনতে, সেই 4 গ্রাম পার লিটার অনুসারে এবং সোডিয়াম পারবোরেট 1 গ্রাম পার লিটার অনুসারে আমরা কি করব, সলিউশন তৈরি করব। দেন পুটিং দ্য স্পেসিমেন অফ দ্য মাল্টিফাইবার হলো রোটা ওয়াশ মেশিন, টেম্পারেচার 60 থেকে 40 ডিগ্রি, 30 মিনিট, স্টিল বল 25 পিস। এখানে উল্লেখ্য যে আমরা ইয়ে নিব, অর্থাৎ ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিওটা একটু বেশি নিয়ে নিব, যে যেন পুরো স্যাম্পলটা সুন্দর মতো ইয়ে হয়, যে কি করা যায়, অর্থাৎ ওয়াশ করা যায়। রিনজিং উইথ হট ওয়াটার, তারপর 30 মিনিট, 40 মিনিট, 60 মিনিট যতক্ষণ বলে, এটা হট ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবো, তারপর স্কুইজ কোল্ড ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবো, তারপর সেটাকে শুকাবো, 60 ডিগ্রির বেশিও যেন না হয়। দেন স্টিচটা খুলে ফেলবো এন্ড মেজারিং দা, তারপর দুটো টেস্ট করব। কি কি দুটো টেস্ট? ওই যে দুটো বললাম প্রথমে, যে আমাদের প্রথমে দুটো টেস্ট দেখতে হবে যে কালারটা কতখানি চলে গেল এবং কি পরিমাণে স্টেইনিং হলো। নাও, ও মেজারমেন্ট দেই নেই, আচ্ছা যাই হোক, এখানে মেজারমেন্ট দিতে হবে। তারপর কি করব, স্যাম্পলটাকে খুলে শুকাবো, শুকানোর পর প্রথম স্যাম্পলটা নিয়ে যাব, অর্থাৎ যে স্যাম্পলটা আনডাইড ছিল এবং যে স্যাম্পলটা এখন ওয়াশ করা বের হইছে। তো প্রথমের এটা আনডাইড অর্থাৎ আনওয়াশ স্যাম্পল, অর্থাৎ ফেব্রিকটা, এবং যেটা ওয়াশ করছে সেটা পাশাপাশি বসিয়ে গ্রে স্কেলের কোন রেটিং এ পড়ে সেটা দেখতে হবে, এবং একই সাথে মাল্টিফাইবার ফেব্রিকটা এখানে বসিয়ে এবং একটা নতুন মাল্টিফাইবার ফেব্রিক সাথে বসিয়ে দেখতে হবে যে মাল্টিফাইবার ফেব্রিকের স্পেশালি কোন ফাইবারে কতটুকু স্টেইনিং হয়েছে এবং সেটাকে কত গ্রেড দেওয়া যায়। যদি বেশি হয়, খুব খারাপ হয়, তাহলে 5, যদি ভালো, এই সরি 1, যদি ভালো হয় তাহলে এভাবে আস্তে আস্তে এগিয়ে আসবে। এই ছিল আমাদের কালার ফাস্টেস্ট টু ওয়াশিং, মানে হচ্ছে কি, ইসিডি ডিটারজেন্ট দিয়ে 30-60 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট ধুয়ে ফেলবো, অ্যাকসেপ্ট। ওকে, তারপর অ্যাসেস করব। এবার একটু চলে আসবো আমরা কালার ফাস্টেস্ট টু রাবিং। রাবিং শব্দের অর্থ আমরা জানি যে ঘর্ষণ, ঘর্ষণের ফলে যখন আমাদের কালার চেঞ্জ হবে তখন সেটাকে কালার ফাস্টেস্ট টু রাবিং বলা হচ্ছে। কালার ফাস্টেস্ট রাবিং দুই প্রকার, ড্রাই রাবিং, ওয়েট রাবিং। ঘর্ষণ মানে কি, আমাদের চলতে ফিরতে আমাদের শরীরের সাথে ঘর্ষণ হয়, অথবা আমাদের বিভিন্ন জায়গায় চলতে ফিরতে বিভিন্ন বস্তুর সাথে ঘর্ষণ হয়ে থাকে, তো সেই ঘর্ষণের ফলে কালারটা থাকবে কি থাকবে না। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সাদা কাপড় দিয়ে যখন একটা আমরা কি এটাকে কি বলবো, ফ্লোর ম্যাটে ঘষা দিচ্ছি, তখন কালারটা উঠছে কিনা। সো দুই প্রকার, ড্রাই র্যাপিং এবং ওয়েট র্যাপিং। ড্রাই র্যাপিংটা হচ্ছে যে ড্রাই অবস্থায় ঘষলে কালার উঠে কিনা, এবং ওয়েট র্যাপিংটা হচ্ছে যে কোনো ওয়েট বস্তুর সাথে ঘষলে কালারটা উঠে কিনা, সেটাকে আমরা ড্রাই এন্ড ওয়েট র্যাপিং বলছি। তো কিভাবে ডিটারমাইন করব, ডিটারমিনেশনের ক্ষেত্রে যে বলা হচ্ছে একটা মেশিন লাগবে যেটাকে আমরা ক্রক মিটার বলছি, যে রাবিং ফাস্টনেস ইজ ডিটারমাইন্ড বাই দ্য ইকুইপমেন্ট নোন অ্যাজ ক্রক মিটার, ডিটারমাইন্ড বাই দ্য ইকুইক্যাল এটিটিসি ক্রক মিটার। তো এই ক্রক মিটার বা রাবিং মিটারও বলা হয়। গ্রে স্কেল ফর কালার স্টেইনিং,
grayscale লাগবে, and the rubbing fastness tester checks the color transfer from the surface and color textile metal other surface by rubbing dry and wet condition applicable to textile. Okay, principal কি বলা আছে, color test specimen is rubbed with a crockmeter trace and collecting the conditioning and control transfer with the white instrument considering the gray staining on the grade of the assign. কিভাবে বিষয়গুলো বুঝতেছো না, আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। আমাদের দেখো এটিসি টেস্ট স্পেসিমেনের জন্য আমাদের এরকম একটা ক্রক মিটার লাগবে, এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ক্রক মিটার, একটা কটন রাবিং কটন বা রাবিং ক্লথ এখানে নবে লাগাতে হয়, একটা গ্রে স্কেল লাগবে, স্টোজ লাগবে, কালার ম্যাচিং ক্যাবিনেট লাগবে, যেটা আমরা দেখবো। সো দেখো এখানে আরেকটু স্পেসিফিক্যালি ভালো করে দেখা যাচ্ছে, এই যে নবটা রয়েছে, নবে এই যে ফেব্রিকটা আছে সেটা লাগিয়ে দিব। ওকে, আঙ্গুল কেটে গেলে যেভাবে ব্যান্ডেজ লাগিয়ে দিই ঠিক সেভাবে এগুলো ক্লথ গুলি পাওয়া যায়, সেটা নবে লাগিয়ে দিতে হবে, ড্রাই হলে ড্রাই, ওয়েট হলে ওয়েট। তো এই যে একটা ফর্ম দেখছি, এই যে পিন দেখতেছি, স্যাম্পলটাকে এখানে দিয়ে পিনটা টেনে দিলে চারপাশে টান হয়ে যাবে। সো বলা হচ্ছে সাইজ অফ দ্য ফেব্রিক যে কোনো সাইজের হতে হবে, তবে যে কোনো সাইজটা এখানে ঢুকিয়ে দিলেই হবে, কিন্তু সাধারণত কাজের সুবিধার্থে আমরা কেটে নেই। যে 14x5 সেন্টিমিটার পিসেস ওয়ার্প এন্ড ওয়াইপ ডিরেকশন আমরা কেটে নিব, এটা 14, এটা পুরোটাই ঠিক আছে। তারপর এই কেসিংটা উঠিয়ে আমরা কি কাপড়টাকে এখানে বসিয়ে দিব। তো দুই পাশে যেহেতু পিন আছে, যার কারণে কি ফেব্রিকটা জড়ো হবে না বা সোজা হয়ে থাকবে। টেস্ট প্রসিডিউর কি, এখানে একটা ওজন থাকে, সেটাকে 9 নিউটন ওজন বলা হচ্ছে, এবং এই যে হাতলটা হচ্ছে, এই হাতলটা ধরে এখন অটোমেটিক পাওয়া যায় 10 বার, এটা অর্থাৎ মেশিনটা 10 বার যাবে আসবে, অর্থাৎ ঘর্ষণটা হবে। বলা হচ্ছে লক দ্য স্পেসিমেন টেক্সটাইল অনটু দা ক্রক মিটার, লক করে দিব এই ক্লাম্পের মাধ্যমে, and using the spinal clip set 5 cm white cotton fabric in the finger of the crock meter, এই যে ক্রক মিটারের যে ফিঙ্গারটা আছে সেখানে এটা লাগিয়ে দিব আমার এই ক্লথটা, যেটাকে আমরা রাবিং ক্লথ বলছি। লোয়ার দ্য কাভার্ড ফিঙ্গার অন দ্য টেস্ট স্যাম্পলের নিচে লাগাবো, and turn the crank and the rate of the 1 turn per second, 1 সেকেন্ডে একটা টার্ন হবে, তাহলে 10 সেকেন্ড ডট, and remove the white rubbing cloth at the value, অর্থাৎ 10টা টানার পর 10টা টান দেওয়ার পর সেটা খুলে ফেলবো। খুলে ফেলে এরকম দেখা যাবে যে এই যে কালার লেগেছে দেখতে পাচ্ছ যে কতখানি কালার লেগেছে, এবং সেটা অ্যাসেস করতে হবে। যদি ওয়েট রাবিং হয় সেই ক্ষেত্রে কাপড়টাকে ভিজিয়ে নিয়ে নবে লাগাবো এবং তারপর সেটাকে টানবো। টানলে এটা অটোমেটিক মেশিন দেখতে পাচ্ছি, টানলে কি পরিমাণ কালারটা এখানে যাচ্ছে সেটা আমরা, তারপর আমরা লাইট বক্সে চলে যাব। লাইট বক্সে চলে যাওয়ার পর কালার স্টেনিং এর সাথে একটা হোয়াইট ফেব্রিক, অর্থাৎ যেটা টানা হয়নি এরকম একটা ফেব্রিকের সাথে এটার অ্যাসেস করব যে কালার স্টেনিং এর মাধ্যমে কি পরিমাণ কালারটা গেছে। যে ইভালুয়েশনটা কি, in this stage compare the contrast between the treated and untreated white rubbing cloth with gray scale 1 to 5. So হোপফুলি বুঝতে পেরেছি যে গ্রে স্কেলের মাধ্যমে তখন করব। তাহলে কি হচ্ছে, কিছুই না, একটা কাপড় কেটে নিয়ে এখানে ক্লাম্পে লাগাতে হচ্ছে, এখানে একটা ক্লথ লাগাতে হচ্ছে, তারপর এখানে 10টা টান দিতে হচ্ছে, তারপর খুলে দেখতে হচ্ছে কি পরিমাণ কালার উঠেছে কি উঠেনি। এটা ছিল রাবিং। আমাদের আজকের লেকচারের লাস্ট যেটা, সেটা হচ্ছে লাইট ফাস্টনেস টেস্ট। এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা যে একটা মেশিন, অর্থাৎ সূর্যের আলোর প্রভাবে আমাদের কাপড়ের কালারটা কিরকম ভাবে উঠে যায় বা থাকে বা কি থাকে না, সেটাকে আমরা লাইট ফাস্টনেস টেস্টার বলছি বা লাইট ফাস্টনেস টেস্ট বলছি, যে সূর্যের আলোর প্রভাবে কি একটু চেঞ্জটা, কি পরিবর্তনটা আসে। তো সেই পরিবর্তনটার জন্য আমরা লাইট ফাস্টনেস টেস্ট করে থাকি। বলা হচ্ছে দেখো যে হয় a dyed fabric is exposed to a sunlight during its use, the dye should not fade or change its color. এটা উচিত নয় কিন্তু হয়। This property retaining original color against the action of sunlight is called light, অর্থাৎ যে কাপড়টা বলি না জ্বলে যায়, অর্থাৎ ওটা লাইট ফাস্টনেস খারাপ, মানে ওটা সূর্যের আলোর প্রভাবে কি নষ্ট হয়ে গেছে। ওকে, সো লাইট ফাস্টনেস অফ এ ডাই ইজ এক্সপোজড বাই দ্য ফাস্টনেস রেটিং 1 to 8। আমরা একটু আগে কি দেখেছিলাম, 1 থেকে 5, গ্রে স্কেলে ছিল 1 থেকে 5, কিন্তু এই ক্ষেত্রে লাইট ফাস্টনেস এর রেটিং 1 থেকে 8, which is given by the British Standard Institute, যেটা দিয়েছে, যেটাকে ব্লু স্কেল বলা হচ্ছে। the more rating of the die the higher will be the light fastness, অর্থাৎ এই ক্ষেত্রে তখন কি 5 হলে ভালো ছিল, এই ক্ষেত্রেও 8 যত হবে ততই ভালো হবে রেটিংটা, অর্থাৎ 8 যদি কেউ বলে যে খুবই ভালো, কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে, এটা যে মেশিন, এটা মেশিনে সাধারণত স্যাম্পল গুলো লাগানো হয়, স্যাম্পল গুলোকে এইভাবে একটা বোর্ডের উপর সিলেক্ট করা হয়, আমি দেখাবো তোমাদেরকে। পারপোজটা কি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা ব্লুল, তো 1 থেকে 8 পর্যন্ত থাকে, এগুলোকেও স্যাম্পলের সাথে সাথে একই সাথে এক্সপোজ করা হয় লাইটে, যে এটার চেঞ্জ কিরকম হচ্ছে, এবং এটা তো স্ট্যান্ডার্ড একটা চেঞ্জ হবে, কিন্তু আমার যে স্যাম্পলটা সেটার কি ধরনের চেঞ্জ এবং সেটা কোনটার সাথে মিলতেছে সেটা দিয়ে আমরা
মেজার করব। দেখো ব্লুল স্কেল বলতে এই স্কেলটা কিন্তু কোনো স্কেল নয়। ব্লুল স্কেলের যেমন স্যাম্পলটা একই কন্ডিশনে এক্সপোজ করব, এই ব্লুলটাকেও একটা কার্ডে লাগিয়ে একইভাবে এক্সপোজ করতে হবে। ওকে, সো পারপোজটা কি? দ্য পারপোজ হচ্ছে দ্য পারপোজ অফ দ্য কালার ফাস্টনেস টু লাইট ইজ to determine how much the color will fade and when exposed to the artificial light and which এখানে ডে আলোতে করার কথা, কিন্তু যেহেতু ডে আলো করা সেভাবে কাকতারুয়ার মতো তো আর দিয়ে সম্ভব না, সেজন্য আমরা একটা জেনন আর্ক ল্যাম্প ইউজ করি এই মেশিনের ভিতরে। দিস টেস্ট মেজার দ্য রেসিস্টেন্স অফ দ্য ফেডিং অফ দ্য ডাইড টেক্সটাইল when exposed to the daylight, and here it is the common to carry the physical test before and after exposure of the determine the degree of degradation. ওকে, সো আমরা এখানে যে গ্রেডিংটার কথা বললাম যে 1 থেকে 8, 1 থেকে 8 থেকে গ্রেডিং, 1 থেকে 1 2 3 4, অর্থাৎ উপরের দিকে যত যাবে তত ভালো। যে ডিগ্রি অফ ফেডিং, তাহলে উপরের দিকে কোনো ফেডিংই হচ্ছে না, লাইটের ফলে কোনো ফেডিংই হচ্ছে না, সেটা কি? নান, সেটাই আউটস্ট্যান্ডিং। তারপর একটু স্লাইড মডারেট, অ্যাপ্রিসিয়েবল, এভাবে বাড়ছে। গুড, ভেরি গুড, পোর, এটসেট্রা। তো এখন টেস্ট মেথডে চলে আসে। আইএসও 105B02 অনেকগুলো রয়েছে, তো আইএসও 10 একটা দেখলেই হবে। বলা আছে যে this part is ISO specific method is intended of determining the effect of the color fastness of the textile material on kind of all forms to the action of artificial light source and represent of natural daylight. ওকে, Xenon arc lamp দিয়ে সেটাকে আমরা ডেলাইটের রিপ্লেসমেন্ট করব, and the method is applicable to the white blaze fabric, and this method are allows to different set of blue reference and two different identical. Principalটা কি? যে স্পেসিমেন অফ দ্য টেক্সটাইল টু বি এক্সপোর্ট আর্টিফিশিয়াল আন্ডার কন্ট্রোল কন্ডিশন। ম্যাটেরিয়াল কি কি লাগবে? ব্লুল রেফারেন্স 1 থেকে 8, ব্লুল রেফারেন্স আরেকটা অন্য দুটো স্কেল রয়েছে L2 থেকে L9, আমরা সাধারণত 1 থেকে 8 ইউজ করি। লাইট সোর্স হিসেবে যেটা ইউজ করা হবে জ্যানন আর্ক ল্যাম্প, টেম্পারেচার 5500 কে থেকে 6500 কে, টেম্পারেচার 37 ডিগ্রি, যেহেতু সূর্যের আলো আর কত হবে, হিউমিডিটি 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন স্যাম্পলটাকে প্রিপারেশন করতে হবে। কিভাবে স্যাম্পলটা প্রিপারেশন করতে হবে এটা একটু লক্ষ্য করি। আমরা স্যাম্পলটাকে দুই ভাবে প্রিপারেশন করতে পারি। প্রথমত, মনে করো এটা ব্লুল স্কেল, অর্থাৎ তোমার একটাই স্যাম্পল, তুমি একটা কার্ডবোর্ডে আনইউজুয়াল দাগ দিও না, একটা বোর্ডে জাস্ট একটা পেপারে শক্ত কাগজে এরকম করে কেটে নিলা। নেওয়ার পর সেখানে কি করতে হবে তোমাকে? ব্লুল যে 1 থেকে 8টা উল রয়েছে সেটা ক্রমান্বয়ে লাগাতে হবে। 1 2 3 4 5 6 7 8 লাগানোর পর নিচে যে তোমার স্যাম্পলটা তুমি করতে চাও সেটা লাগাবা। ওকে, এটা একটা মেথড। অথবা যখন তোমার স্যাম্পলের পরিমাণ বেশি হবে, অনেকগুলা হবে, তখন সেই কার্ডটাতে কি করবা তুমি? তোমার যতগুলো স্যাম্পল সেগুলো এখানে অ্যারেঞ্জ করবা। করার পর আরেকটা কার্ডে শুধুমাত্র ব্লু উলগুলি অ্যারেঞ্জ করবা 1 2 3 4 5 6 7 8 করে। তারপর সেটাকে মেশিনে এক্সপোজার করতে হবে বা চালাতে হবে। বলা হচ্ছে যে the size of the test specimen will depend on the number of the specimen to be tested and the shape of the dimension of the specimen and separators. The specimen may be stiff both close and wound close together, and also mounting the card parallel to the fastness of a card and matte fibers and combined compress give a maximum uniform surface and fastness of card, and each exposed to the unexposed area and shall be the less than মোটামুটি 10 to একটা এরিয়া সাধারণত এটা হতে হবে 10 মিমি থেকে 8 মিমি, and facilitate handling the specimen tested in similar steps and reference cards and covers the shell contact with the surface. দেখো এখানে তারপর এটাকে আবার কি করা হয়? 4টা ভাগে ভাগ করা হয়, 4টা পর্যায়ে সেটাকে এক্সপোজ করা হয়, তারপর অ্যাসেস করা হয়। ওকে, তাহলে আমরা কি করলাম? স্যাম্পল তৈরি করাটা শিখলাম। হয় একটা কার্ডে হতে পারে অথবা ভিন্ন ভিন্ন কার্ডে হতে পারে। তো এখন সেটাকে আমরা কি করছি? এক্সপোজ করব, এক্সপোজার কন্ডিশন। এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে কি করা হচ্ছে? এই কার্ডের মধ্যে স্যাম্পল গুলো লাগানো আছে, ভিতরের দিকে রয়েছে জ্যানন আর্ক ল্যাম্প। তো যেটাই হোক না কেন সম্পূর্ণ মেশিনটাকে চালাতে হবে, এমটি দিয়ে হলেও চালাতে হবে। সো এক্সপোজার কন্ডিশন আমরা একটু টেবিলে দেখে নিব। তো বিভিন্নটার জন্য এই বিভিন্ন প্রকার এক্সপোজার সাইকেল রয়েছে, হ্যাঁ, বা বিভিন্ন কেমিক্যাল বা বিভিন্ন ইয়ের জন্য সেটা বলে দেয়। সো অ্যাপ্রক্সিমেটলি 47 থেকে টেম্পারেচার কতক্ষণ চলবে, এইসব মোটামুটি 15%। ওকে, তো চালানোর পর সাধারণত 72 ঘন্টা পর্যন্ত চালানো হয়। তো চালানোর জন্য মেথড 1 2 3 4 5 অনেকগুলো রয়েছে। মেথড 5 4 3 যেটা বলছে এরকম মেশিনে the basic feature of this control exposure by the inspection of target blue reference. The method allows the multiple test specimen to be tested and using a reduced number of blue.
reference, and typically under target blue wool reference together with the blue wool reference immediately reducing the target of wool reference. তো সাধারণত আমরা কি করব যে ফ্লিপ ফ্লপ মোডে যেহেতু এটা কাজ করে, তো প্রথমে কি বলা হচ্ছে যে এখানে অনেকগুলো কথা আছে যে প্রথমে একটা অংশ চালানো হয়, তারপর একটা অংশ চালানো হয়, তারপর একটা অংশ চালানো হয় অ্যাকর্ডিং টু দা আমাদের যত প্রসিডিউর হিসেবে। তারপর সেটাকে বের করে আমাদের কি করব, অ্যাসেসমেন্ট করব। লাইট ফাস্টনেস টেস্টটা বের করে আমরা সেটাকে অ্যাসেস করব। তো আমরা একটু ভিডিও দেখে আসি। একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা কোথায়? আমি একটু সময় 1 মিনিট সময় নিব সেই ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, জ্যামসিলের একটা ভিডিও পেয়েছি আমি, এর চেয়ে অবশ্যই এর ভিডিওটা ভালো ছিল। আমি শেয়ার করছি তোমাদের সাথে। ওকে, আমরা জ্যামসিলের লাইট ফাস্টনেস মেশিনটা সম্পর্কে দেখছি। এটা জ্যামসিলের মেশিন, লাইট ফাস্টনেস টেস্টার। আমরা দেখতে পাচ্ছি, তো এটা সাধারণত এরকম পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকতে পারে যেটা দিয়ে ওপেন করা হয়। এই যে দেখো কার্ডগুলো বা ক্ল্যাম্পগুলো, যে ক্ল্যাম্পগুলোতে যে কার্ডগুলো রেডি করছে সেগুলো লাগাতে হয়। এই যে কার্ডগুলো, এই কার্ডগুলো সাধারণত এইগুলো সাধারণত ফ্লিপ ফ্লপ বোর্ডে ঘুরে, এপাশে এপাশে ঘুরে। ওকে, এই যে আমি খুলে ফেললাম স্যাম্পল কার্ডটা, হোল্ডারটা। এরপরে স্যাম্পলটাকে আমি লাগাবো। আমি দেখতে পাচ্ছি যে খুলে গেল। আবার এই স্যাম্পলটাকে লাগানো যায়, ঠিক আছে। তারপরে স্যাম্পলটাকে সেট করে কার্ড হোল্ডারে সেট করে আবার সেটাকে মেশিনে সেট করব। ওকে, তারপর এটা এই যে জেনন আর্ক ল্যাম্প হলো এবং এটা কি করবে, ঘুরতেই থাকবে। এটা তখন ঘুরতে থাকবে। তারপর সেটাকে আমরা খুলে ফেলবো। খুলে ফেললে তারপর সেটাকে আমরা অ্যাসেস করব। এই জেনন আর্ক ল্যাম্পটা সাধারণত চেঞ্জ করতে হয় কারণ এটা নষ্ট হয়ে যায়, সেটাই দেখাচ্ছে। আরো কিছু সেটিংস, তো মূল কথা সেটাই ছিল যে আমাদের যে প্লেটগুলি, এই প্লেটগুলি সম্পর্কে দেখলাম যে প্লেটগুলি লাগাতে হবে এটা, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই খোলা যায়, কার্ডগুলি এখানে কার্ড হোল্ডারগুলি স্পেসিমেন। ওকে, হোপফুলি বুঝতে পেরেছো। ওকে, আমরা এখন একটু ইয়েতে চলে যাব, আমাদের স্লাইডে চলে যাব এবং পুরোটা একটু রিভিউ করব। সো প্রথমে আজকে আমাদের ছিল যেটা, সেটা ছিল কালার ফাস্টনেস সম্পর্কে, যে কালার ফাস্টনেসটা কি। কালার ফাস্টনেসটা হচ্ছে যে কোনো কিছুর এগেনিস্টে, কোনো এজেন্টের এগেনিস্টে আমাদের কালারটা কতখানি থাকবে নাকি থাকবে না, সেটাকে আমরা কালার ফাস্টনেস বলছি। আর এই কালার ফাস্টনেসটা দরকার কেন, আসলে আমাদের একটা অ্যাসুরেন্সের জন্য বা কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করার জন্য আমাদের কালার ফাস্টনেসটা দরকার। ওকে, তো ইম্পর্টেন্স অফ দ্য কালার ফাস্টনেস গেল। তারপরে আমাদের যেটা ছিল যে কতগুলো এজেন্টের এগেনিস্টে হতে পারে, সেটা সালাইভা, ওয়াটার এক্সেট্রা, অর্থাৎ যে কোনো এজেন্টের এগেনিস্টে হতে পারে যেটা কিনা কালারটাকে রিমুভ করতে চায় বা রিমুভ করে বা পারে, ক্ষমতা রাখে। সেটা মেজার করার জন্য আমাদের দু ধরনের ইয়ে রয়েছে, ডিভিডব্লিউ মাল্টিফেভার এবং ডিডব্লিউ টিভি এবং ডিডব্লিউ মাল্টিফেভার। সেটার কনস্ট্রাকশনটা দেখতে হবে যে কি কি ফাইবারের সমন্বয়ে গঠিত হয়েছে। পরবর্তীতে কালার ফেডিং, আমরা জানি যে কালার ফেডিংটা হচ্ছে যে কালারটা এখান থেকে এখানে চেঞ্জ হয়ে যাওয়া, অর্থাৎ কতখানি চেঞ্জ হচ্ছে, এবং কালার স্টেইনিংটা হচ্ছে কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে অন্য কোথায় লেগে যাচ্ছে, সেটাকে কালার স্টেইনিং বলছি আমরা। তো কালার স্টেইনিং এবং দুটো আমাদের গ্রে স্কেল রয়েছে দু ধরনের, সেটা হচ্ছে গ্রে স্কেল ফর কালার চেঞ্জ এবং গ্রে স্কেল ফর কালার স্টেইনিং। এছাড়াও লাইট ফাস্টনেস মেজার করার জন্য আমাদের যে স্কেলটা রয়েছে সেটা আমরা বলতেছি ব্লু উল স্কেল, যেটা আমরা দেখলাম। তো কালার চেঞ্জিং অফ দ্য গ্রে স্কেলের ক্ষেত্রে আমরা দেখলাম যে 1 থেকে 5 থাকে, তো এখানে 3 থেকে 4 অথবা 4 থেকে 5 দুটো অপশন আরো বেশি থাকে, 1 5 অর্থাৎ টোটাল 7টা, যে পোর, ফাস্ট, স্পোর, মডারেট এক্সেট্রা। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুটো স্কেল আমরা দেখতে পাচ্ছি, একটা কালার চেঞ্জ আর একটা হচ্ছে কালার স্টেইনিং। লক্ষ্য করবা সবসময় সাদাটা কালার স্টেইনিং এর হয়ে থাকে। তারপরে আমরা এখানে কালার ফাস্টেস্ট ওয়াশ টেস্ট করছি। তো কালার ফাস্টেস্ট ওয়াশ টেস্ট করার জন্য অনেকগুলো মেথড রয়েছে, যে কোনো একটা মেথড ইউজ করলেই হবে, কিন্তু মোটামুটি সবগুলি সেম। সেজন্য আমাদের এখানে কি কি দরকার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে জাইরো ওয়াশ, স্টিল বল,
তারপর এখানের মূল কথা হচ্ছে 10 into 4 সেন্টিমিটার 10 into 4 সেন্টিমিটার কেটে স্যাম্পলটা তার সাথে মাল্টিফাইবারটা লাগিয়ে সুইং করে দিয়ে সেটাকে 60 ডিগ্রি 60 মিনিট 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা অ্যাটমসফেরিক কন্ডিশনে বা 40 ডিগ্রি সেন্টিগ্রেডে চালাবো, যেটি বায়ার যতক্ষণ চায়। তারপর বের করে ওয়াশ করব গরম পানিতে ধুয়ে, তারপর সেটাকে শুকিয়ে এখানে নিব। প্রথমে দেখবো যে এই আগেরটার সাথে পরেরটার কালার কতখানি চেঞ্জ হয়েছে এবং মাল্টিফাইবার ফেব্রিক দুটো বিছাবো, দিছে দেখবো যে এই মাল্টিফাইবার ফেব্রিকে কতখানি কালার চেঞ্জ হয়েছে এবং কোনটার জন্য কতখানি কালার চেঞ্জ হয়েছে। এই আর স্টিল বল তো সেটাকে রোটেটিং করবে এবং একই সাথে থাকছে ইসি ডিটারজেন্ট, যেটা রিকমেন্ডেড ডিটারজেন্ট, এবং সোডিয়াম পাইরোবোরেট। ওকে, আমাদের ইয়েতে আর কিছু নাই কালার ফাস্টনেস টু ওয়াশিং এ। তারপরে আমরা চলে যাব কালার ফাস্টনেস টু রাবিং এ, যে ঘর্ষণের ফলে যেটা হয়। কালার ফাস্টনেস টু রাবিং সাধারণত একটা রাবিং ক্লথ মিটার বা ক্লকে করতে হয়। তো রাবিং ড্রাই এবং ওয়েট দুটো রয়েছে। এই ক্লক মিটারের মাথায় আমরা কি করি, সাধারণত রাবিং ক্লথটা লাগিয়ে দিই। স্যাম্পলটাকে 14x5 সেন্টিমিটারে, সেটা নিট হতে পারে, ওভেন হতে পারে, যে কোনোটাই হতে পারে, এনি কালার সাবস্টেন্স, সেটাকে তারপর আমাদের ক্ল্যাম্পের এখানে কি করি, আমরা শক্ত করে আটকে দেই। ক্ল্যাম্পে আটকে দেওয়ার পর আমরা এখানে কি করছি, 10টা টার্ন দিচ্ছি, অর্থাৎ 10 বার। এটা 10 বার আসা যাওয়া করছে, 10 সেকেন্ড লাগবে হয়তো। তো তাতে আমরা দেখছি উঠানোর পর যে এখানে কি পরিমাণ কালারটা চেঞ্জ ট্রান্সফার হয়েছে। তারপর আমরা কালার ফাস্টনেস টু গ্রে স্কেল ফর স্টেইনিং এর মাধ্যমে আমরা কি করব, এই দুটোকে চেক করব যে এটার আসলে রেটিংটা কত হতে পারে বা আমরা রেটিংটা কত দিব। তো এখানে যে একটা প্রেসার থাকে 9 নিউটনের মতো প্রেসার থাকে। ওকে, তারপরে যেটা ছিল আমাদের কালার ফাস্টনেস টু লাইট ফাস্টনেস টেস্ট। এটা বোধহয় তোমাদের মাথায় ঢুকেছে কিনা আমি জানি না, এটা আমি আবার একটু বলতেছি। যে লাইটের এগেনিস্টে লাইট ফাস্টনেস টেস্টটা আমাদের করতে হবে। তাহলে লাইটের এগেনিস্টে যখন লাইট ফাস্টনেস টেস্টটা করতে হবে, তাহলে অবশ্যই লাইটে দিতে হবে। যেমন বলছিলাম যে কাকতাড়ুয়ার গায়ে দিলে সেটা ফেডিং হয়ে যায়। তো এটার জন্য আমাদের কি, আমরা এখন ডে লাইট কি তাহলে ছাদে তো আর অবশ্যই যাব না। তাহলে আমরা কি করছি তখন, আমি একটু বোর্ড নিচ্ছি, বোর্ডে দেখাচ্ছি। আমরা তখন কি করছি, স্যাম্পলটাকে একটা এরকম একটা জ্যানন আর্ক ল্যাম্প আছে, সেই জ্যানন আর্ক ল্যাম্পের চারপাশে আমরা যেটা দেখলাম, এরকম অনেকগুলো কার্ড হোল্ডার রয়েছে। এরকম অনেকগুলো কার্ড হোল্ডার রয়েছে, যেই কার্ড হোল্ডারে আমরা স্যাম্পলটাকে লাগাচ্ছি। তাহলে এই কার্ড হোল্ডারে লাগাতে গেলে স্যাম্পলটাকে কার্ড হোল্ডারের সাইজ অনুসারে আমরা একটা শক্ত কাগজ কেটে নিচ্ছি। কাগজ কেটে নেওয়ার পর আমাদের যে কয়টা স্যাম্পল কি করতে হবে, টেস্ট করতে হবে, সেই কয়টা স্যাম্পলের উপর ডিপেন্ড করছে কত বড়। সেই কয়টা স্যাম্পল আমরা কি এখানে মাউন্টেড করে দিব, পিন মেরে দিব। ওকে, এবং আরেকটা কার্ডে আমরা কি করছি, ব্লু স্কেল তৈরি করছি, অর্থাৎ 1 থেকে 8 প্রকারের যে উল, সেই উলগুলো লাগাচ্ছি। লাগানোর পর এটা একটা কার্ডে প্রবেশ করাচ্ছি, এটা আরেকটা কার্ডে প্রবেশ করাচ্ছি, এবং একই কন্ডিশনে কি এটা এক্সপোজ করতেছে, ঘুরতেছে 4 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা এভাবে ঘুরতেছে। তো ঘোরার পর তাহলে এটার কালারটা চেঞ্জ হবে, তাই না? তাহলে এটারও কালারটা চেঞ্জ হবে, তাই না? তো এখন আমাদের দেখতে হবে, এটা তো স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের কোনটার সাথে চেঞ্জটা এটার কোনটা মিলে। তাহলে স্ট্যান্ডার্ডের যেটার সাথে এটার চেঞ্জটা মিলবে, আমরা সেটাকেই বলছি তার রেটিং। অথবা আমরা তো সেটা জানি যে 1 2 3 4 5 6 7 8, তাই না? তাহলে এখানে যে ব্লু উলটা রয়েছে, যেটা 8 নাম্বার রুল, সেটার কি কোনো চেঞ্জ হবে না, সেটা যত এক্সপোজ করা হোক। এখন কথা হচ্ছে যে আমরা একটু আগে যেটা দেখলাম কার্ডটাতে কিন্তু আমরা দেখলাম যে পুরো কার্ডটাতে কিন্তু ফাঁকা নাই, অল্প একটু জায়গা ফাঁকা আছে, তাই না? এইটুক জায়গা এক্সপোজ হচ্ছে, বাকিটা কিন্তু ব্লক। তো এইভাবে 4টি ভাগে ভাগ করে কি করা হয়, স্যাম্পল কার্ডটাকে চেঞ্জ করে করে দিয়ে দিয়ে আমরা 4টা পোর্শনে আমরা কি করি, এখানে এক্সপোজ করি, এবং পরবর্তীতে ফেডিংটা এই যে ব্লু স্কেলের স্ট্যান্ডার্ডের সাথে, স্ট্যান্ডার্ড ফেব্রিকের ফেডিং এর সাথে আমার স্যাম্পলের ফেডিং কোনটার সাথে মিলতেছে, সেটার উপর বেস করে গ্রেডিং করা হয়। এটাকেই আমরা বলতেছি কালার ফাস্টনেস টু লাইট। তারপর সেটাকে আমরা কি করছি, টেস্ট করছি। কোথায় টেস্ট করছি? তারপর আমরা সেটাকে টেস্ট করছি লাইট বক্সে, দেখতেছি যে কি অবস্থা বা কতখানি হয়েছে। এই ছিল আমাদের কথা। এই যে ব্লু স্কেল যেটা বললাম, এই যে এটাকে এক্সপোজ করা হয়েছে, যে কতখানি চেঞ্জ হয়েছে, বা নিচের দিকে যেমন চেঞ্জ হয়নি, উপরের দিকে হয়েছে, এভাবে ঢেকে ঢেকে চেঞ্জ করে করা হয়। এই স্যাম্পল প্রিপারেশন করা হয়, সেটা তো বললামই। ওকে, এটা ফ্লিপ ফ্লপ মোডে কাজ করে। এখানে তোমাদের 3টা ভিডিও লিংক দেওয়া আছে, তোমরা চাইলে
এই তিনটে ভিডিও দেখতে পারো, এই তিনটে ভিডিও দেখলে হোপফুলি অনেকখানি শেয়ার ক্লিয়ার হবে। সো আজকের সামারি হচ্ছে লাইট কালার ফাস্টনেস টু ওয়াশ, কালার ফাস্টনেস টু রাবিং এন্ড কালার ফাস্টনেস টু লাইট। ঠিক আছে।